আজকে যে ঘটনাটা তোমাদের বলতে চলেছি সেটা শুধু একটা ভয়ের গল্প নয়, এটা একটা অভিশাপের গল্প, একটা গ্রামের গল্প, যে গ্রামকে আজও মানুষ সূর্য ডোবার পর এড়িয়ে চলে। আজও গুগল ম্যাপে সেই গ্রামের নাম খুঁজলেই কিছু পাওয়া যায় না, সরকারি কাগজে কলমেও গ্রামের অস্তিত্ব নেই। অথচ আমি নিজের চোখে সেই জায়গা দেখেছি, আর সেই ভুলটার জন্য আজও প্রতি রাতে একটা শব্দ শুনতে পাই। জলের ভিতর থেকে কেউ ফিসফিস করে বলে, ফিরে আও। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে কাছের ছিল 3 জন, ঋত্বিক, নীল আর সৌম্য। আমরা 4 জন ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। স্কুল পালিয়ে সিনেমা দেখা, রাতে ছাদে বসে ভূতের গল্প শোনা, হঠাৎ ট্রেনে উঠে অজানা জায়গায় ঘুরতে চলে যাওয়া, এসব আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল সবচেয়ে আলাদা, ঋত্বিক। ছেলেটার ভিতরে অদ্ভুত এক নেশা ছিল রহস্য নিয়ে। পুরনো বাড়ি, নিষিদ্ধ জায়গা, লোককথা, অভিশাপ, এসব শুনলেই ওর চোখ চকচক করে উঠত। আর সেই নেশাই একদিন আমাদের নিয়ে গিয়েছিল নিষিদ্ধপুরে। সবকিছুর শুরু হয়েছিল এক বর্ষার রাতে। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা 4 জন ঋত্বিকের বাড়িতে বসেছিলাম। আলো বারবার চলে যাচ্ছিল, জানলার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সৌম্য মোবাইলে একটা ভিডিও দেখছিল। হঠাৎ সে বলল, এই জায়গাটা দেখ। আমরা ওর মোবাইলের দিকে তাকালাম। ভিডিওটা খুব ঝাপসা ছিল, মনে হচ্ছিল কেউ লুকিয়ে ক্যামেরা চালিয়েছে। ভিডিওতে একটা গ্রামের রাস্তা দেখা যাচ্ছিল, চারপাশে কুয়াশা, দূরে কয়েকটা কুঁড়ে ঘর। কিন্তু অদ্ভুত জিনিসটা ছিল অন্য। পুরো গ্রামে একজন মানুষও নেই। তারপর ভিডিওর ভিতর থেকে একটা মহিলা কণ্ঠ শোনা গেল, এখানে যারা আসে তারা কেউ ফিরে যায় না। হঠাৎ ভিডিওটা কেটে গেল। নীল হেসে বলল, ফেক। কিন্তু ঋত্বিকের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওর মাথায় তখনই কিছু ঘুরছে। সে ধীরে ধীরে বলল, ভিডিওটা কোথা থেকে পেলি? সৌম্য বলল, ডার্ক ওয়েব নিয়ে একটা ফোরামে ছিল, নাম লেখা ছিল নিষিদ্ধপুর। ঋত্বিক সঙ্গে সঙ্গে ল্যাপটপ টেনে নিল। লোকেশন আছে? না, শুধু একটা জিনিস লেখা ছিল। কি? সৌম্য একটু থেমে বলল, রাতের পর কেউ সেখানে থাকে না। ঘরের ভিতরটা হঠাৎ কেমন ঠান্ডা লাগতে শুরু করো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ঋত্বিকের চোখে সেই চেনা উত্তেজনা। আমি বুঝে গিয়েছিলাম ও এখন আর থামবে না। পরের 3 দিন ঋত্বিক শুধু ওই গ্রামের খোঁজ করো। পুরনো ব্লগ, কথার ফোরাম, অদ্ভুত ইউটিউব ভিডিও, সব জায়গায় একটা নাম ঘুরে ফিরে আসছিল, নিষিদ্ধপুর। কেউ বলতো গ্রামটা অভিশপ্ত, কেউ বলতো পুরো গ্রামের মানুষ এক রাতে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। আবার কেউ বলতো গ্রামের পাশের পুকুরে একটা মেয়ে ডুবে মারা যাওয়ার পর থেকেই জায়গাটা বদলে যায়। কিন্তু কোনো তথ্য পুরোপুরি পরিষ্কার ছিল না, যেন কেউ ইচ্ছে করে সব মুছে দিয়েছে। এক রাতে ঋত্বিক হঠাৎ আমাকে ফোন করল। ওর গলা কাঁপছিল উত্তেজনায়। লোকেশন পেয়ে গেছি। আমি অবাক হয়ে বললাম, সত্যি? হ্যাঁ, বীরভূমের দিকে একটা জায়গা, খুব ভিতরে। তুই সিরিয়াসলি যেতে চাইছিস? ও 1 সেকেন্ডও দেরি না করে বলল, অবশ্যই। আমি চুপ করে গেলাম, কারণ ভিতরে ভিতরে আমারও কৌতূহল হচ্ছিল। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। আর আমরা 4 জনই সেই ভুল করেছিলাম। 2 দিন পর আমরা রওনা দিলাম, ট্রেনে, তারপর বাসে, তারপর একটা পুরনো ভ্যান রিকশায়। যত এগোচ্ছিলাম তত মনে হচ্ছিল আমরা যেন সভ্যতা থেকে দূরে চলে যাচ্ছি। রাস্তার পাশে শুধু জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, নিষিদ্ধপুর নামটা কেউ শুনলেই অদ্ভুতভাবে চুপ হয়ে যাচ্ছিল।
এক চায়ের দোকানে এক বুড়োকে জিজ্ঞেস করতেই সে কাপ ফেলে দিয়েছিল। তারপর কাপা গলায় বলেছিল, ওই নাম মুখে নিও না। ঋত্বিক হেসে বলল, ভূত আছে নাকি? বুড়ো লোকটা আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমরা ইতিমধ্যেই মরে গেছি। সে ধীরে ধীরে বলল, ভূত থাকলে বাঁচতে পারবে, ওখানে যা আছে সেটা মানুষের অপেক্ষায় থাকে। আমি তখন থেকেই অস্বস্তি অনুভব করেছিলাম, কিন্তু ঋত্বিক থামেনি। সন্ধ্যার একটু আগে আমরা একটা ভাঙা রাস্তার সামনে পৌঁছলাম। রাস্তার পাশে মরচে ধরা একটা বোর্ড, তাতে লাল রঙে লেখা নিষিদ্ধপুর, আর তার নিচে প্রবেশ নিষেধ। বোর্ডটার উপর শুকিয়ে যাওয়া কালচে দাগ ছিল, মনে হচ্ছিল রক্ত। সম্ন জোর করে হাসল। এগুলো লোককে ভয় দেখানোর জন্য, কিন্তু নীল কিছু বল না। আমি খেয়াল করলাম ও বারবার চারপাশে তাকাচ্ছে, কারণ আশেপাশে অস্বাভাবিক নীরবতা, একটা পাখির ডাকও নেই। আমরা রাস্তা ধরে ভিতরে ঢুকলাম। সূর্য তখন প্রায় ডুবে গেছে, কুয়াশা নামতে শুরু করেছে। আর ঠিক তখনই আমরা প্রথম তাকে দেখলাম। দূরে একটা পুকুরের ধারে একজন দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, মুখ দেখা যাচ্ছে না। নীল থেমে গেল। এইটা কে? ঋত্বিক ক্যামেরা বের করল। দাঁড়া, জুম করি। কিন্তু ক্যামেরা অন করতেই স্ক্রিন ঝাপসা হয়ে গেল। একটা বিকট আওয়াজ, তারপর পুরো স্ক্রিন কালো। ধুর, ঋত্বিক বিরক্ত হয়ে বলল। আমি আবার পুকুরের দিকে তাকালাম। কেউ নেই, একদম কেউ না। আমার বুকের ভিতর ধক করে উঠল, কারণ আমি সুনিশ্চিত ছিলাম কিছুক্ষণ আগেও সেখানে কেউ দাঁড়িয়েছিল। আমরা গ্রামের ভিতরে ঢুকতেই বুঝলাম জায়গাটা সত্যিই অস্বাভাবিক। সব বাড়ি খোলা, কোথাও দরজা দুলছে, কোথাও রান্নার বাসন পড়ে আছে। মনে হচ্ছিল মানুষজন হঠাৎ সব ফেলে পালিয়ে গেছে। কিন্তু কেন, সেটা তখনও জানতাম না। হঠাৎ একটা বাড়ির ভিতর থেকে শব্দ এলো, টুপ টুপ টুপ, জল পড়ার শব্দ। আমরা চারজন থেমে গেলাম। ঋত্বিক ফিসফিস করে বলল, চল ভিতরে দেখি। আমি বললাম, ধুর, দরকার নেই। কিন্তু ও ইতিমধ্যেই এগিয়ে গেছে। আমরা বাধ্য হয়ে পিছনে গেলাম। বাড়িটার ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগল। দেওয়ালে ছত্রাক, মেঝেতে ধুলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেঝেতে ভেজা পায়ের ছাপ ছিল, একদম টাটকা, যেন কেউ এইমাত্র হেঁটে গেছে। সৌম্য কাঁপা গলায় বলল, তোরা দেখছিস? ঋত্বিক নিচু হয় ছাপগুলো দেখছিল। পায়ের ছাপগুলো সোজা একটা ঘরের দিকে গেছে। ঘরের দরজাটা আধ খোলা, ভিতর থেকে টুপ টুপ শব্দ আসছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। ঋত্বিক ধীরে ধীরে দরজা ঠেলে খুলল, আর তারপর আমরা সবাই জমে গেলাম। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারের উপর বসে আছে একটা পুতুল, ভেজা পুতুল। তার সাদা জামা থেকে টপ টপ করে জল পড়ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, পুতুলটার চোখ আমাদের দিকেই তাকানো। সৌম্য পিছিয়ে গেল। এটা ঠিক না রে। হঠাৎ ঘরের ভিতরে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, খুব আস্তে। খেলবি? আমার শরীরের রক্ত যেন জমে গেল। নীল চিৎকার করে উঠল, কে? তারপরে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার। সৌম্য পাগলের মতো দরজা ধাক্কাতে লাগল। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, আর তখনই দেখলাম পুতুলটা আর চেয়ারে নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসিও, কারণ ঠিক আমার পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ বলল, আমার সঙ্গে খেলবে? আমার সঙ্গে খেলবে? কথাটা ঠিক আমার কানের পাশ থেকে ভেসে আসতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তারপর আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। অন্ধকারের মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, বয়স 7-8 হবে, পুরো শরীর ভিজে, চুল থেকে টপ টপ করে জল পড়ছে।
আর তার চোখ সম্পূর্ণ কালো, একদম কালি মতো। সৌম্য চিৎকার করে উঠল, দরজা খোল, দরজা খোল। ঋত্বিকও প্রথমবারের মতো ভয় পেয়েছিল। আমি ওর মুখে সেটা স্পষ্ট দেখেছিলাম। মেয়েটা ধীরে ধীরে হাসল, তারপর হাতে থাকা পুতুলটা আমার দিকে বাড়িয়ে বলল, তোমরা এতদিন পরে এলে কেন? ঠিক তখনই ঘরের চারপাশ থেকে ফিসফিস শব্দ শুরু হলো। একটা না, অনেকগুলো। থাকো, থাকো, থাকো। দেওয়ালের ভিতর থেকে যেন কেউ কথা বলছে। আমি পাগলের মতো দরজা ধাক্কাতে শুরু করলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা চারজন একসঙ্গে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন প্রায় অন্ধকার, পুরো গ্রামের উপর কুয়াশা নেমে এসেছে। আমি হাঁপাতে হাঁপাতে পিছনে তাকালাম। ঘরের দরজাটা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই, না মেয়েটা না পুতুল, শুধু মেঝেতে জল পড়ার শব্দ। টুপ টুপ টুপ। নীল কাপা গলায় বলল, আমরা এখনই বেরিয়ে যাব। কিন্তু ঋত্বিক চুপ করে দাঁড়িয়েছিল। ওর চোখে আবার সেই পাগলাটে কৌতূহল। সে ধীরে ধীরে বলল, ওটা মানুষ ছিল না। আমি রেগে উঠলাম, তাহলে এখানে দাঁড়িয়ে আছি কেন? ঋত্বিক উত্তর দিল না। হঠাৎ সে গ্রামের একদম ভিতরের দিকে তাকাল। দূরে একটা আলো দেখা যাচ্ছিল, হলুদ আলো, যেন কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। ঋত্বিক বলল, ওইদিকে কেউ আছে। সৌম্য প্রায় কেঁদে ফেলল, আমি আর কোথাও যাব না। কিন্তু তখন আমরা বুঝতেই পারিনি, নিষিদ্ধপুরে ঢোকার পর থেকে আমরা আর একা ছিলাম না। কেউ আমাদের দেখছিল সব সময়। আমরা ধীরে ধীরে আলোর দিকে এগোতে লাগলাম। যত কাছে যাচ্ছিলাম তত একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল। পচা জল আর ধূপের গন্ধ মিশে গেছে। চারপাশের বাড়িগুলো আরও ভাঙাচোরা। কোথাও দেয়ালে হাতের ছাপ, লালচে কালো হাতের ছাপ। মনে হচ্ছিল কেউ রক্তমাখা হাত দিয়ে দেয়াল ছুঁয়েছে। হঠাৎ নীল থেমে গেল। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওগুলো কি? আমরা তাকিয়ে দেখলাম, মাটিতে অনেকগুলো ভেজা পায়ের ছাপ। ছোট ছোট পা, একটা না, ডজন খানেক। আর সবগুলো একই দিকে গেছে, পুকুরের দিকে। আমার বুকের ভিতর কেমন চাপা ব্যথা হচ্ছিল, কারণ বুঝতে পারছিলাম এই গ্রামে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার চিহ্ন এখনো রয়ে গেছে। আমরা একটু এগোতেই একটা পুরনো মন্দির দেখতে পেলাম। মন্দিরের সামনে সেই লণ্ঠনের আলো, আর তার পাশে বসে আছে একজন বৃদ্ধ, খুব রোগা, গায়ে মলিন ধুতি, চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। সে যেন আগেই জানতো আমরা আসব। আমাদের দেখেই বলল, শেষ পর্যন্ত তোমরাও এলে। ঋত্বিক এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে থাকেন? বৃদ্ধ ধীরে মাথা নাড়ল, অনেক বছর ধরে। আমি বললাম, এই গ্রামে আর কেউ নেই? বৃদ্ধের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। আছে তো। আমার গা কাটা দিয়ে উঠল, কারণ সেই কথাটা বলার সময় গ্রামের অন্ধকারের দিকে তাকিয়েছিল। বৃদ্ধ বলল, রাত নামার আগে তোমাদের চলে যাওয়া উচিত ছিল। নীল সঙ্গে সঙ্গে বলল, আমরা এখনই যাচ্ছি। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল, এখন আর পারবে না। আমাদের চারজনের বুক একসঙ্গে থক করে উঠল। ঋত্বিক জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ লণ্ঠনের আলোটা একটু উঁচু করল, তারপর বলল, কারণ ওরা তোমাদের দেখে ফেলেছে। ঠিক তখনই দূরে কোথাও একটা শিশুর হাসি শোনা গেল, খিল খিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বলল, আজ পূর্ণিমা, আজ ওরা জেগে ওঠে। সৌম্য কাপা গলায় বলল, ওরা কারা? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যারা ডুবে মরেছিল। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করল, আজ থেকে প্রায় 40 বছর আগে এই গ্রামে একটা মেয়ে ছিল, নাম নিয়তি। খুব শান্ত মেয়ে,
কিন্তু গ্রামের মানুষ তাকে অপয়া ভাবত, কারণ যেখানে সে যেত অদ্ভুত ঘটনা ঘটত। বাইরে বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল, লণ্ঠনের আলো কাঁপছে। বৃদ্ধ বলল, একদিন গ্রামের কয়েকটা বাচ্চা হঠাৎ হারিয়ে যায়। সবাই ভাবল নিয়তি তাদের নিয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে ধরে এই গ্রামের বড় পুকুরে ডুবে মেরে ফেলে। আমার বুক কেঁপে উঠল। তারপর বৃদ্ধের চোখে অদ্ভুত ভয় ফুটে উঠল। সেই রাতেই প্রথম বৃষ্টি নামে। বৃষ্টিতে সমস্যা কি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, সেই বৃষ্টির জল লাল ছিল। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বলল, পরের দিন থেকে গ্রামের মানুষ একে একে হারিয়ে যেতে শুরু করে। রাত হলে জলের ভিতর থেকে বাচ্চাদের হাসির শব্দ আসত। যারা সেই শব্দ শুনে বাইরে বেরোত তারা আর ফিরত না। ঠিক তখনই মন্দ ইরের পিছন থেকে একটা শব্দ এলো, টুপ টুপ টুপ, যেন ভেজা পা মাটিতে পড়ছে। আমরা ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তারপর আমার বুকের রক্ত যেন জমে গেল। অন্ধকারের মধ্যে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে, সবাই ভিজে, সবার চোখ কালো। তারা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। সৌম্য চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে সব বাচ্চা একসঙ্গে হাসতে শুরু করল। খিলখিল খিলখিল খিলখিল। শব্দটা মানুষের মতো ছিল না। আমরা পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। বৃদ্ধ পিছন থেকে চিৎকার করল, পুকুরের দিকে যাও না। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। কুয়াশার মধ্যে দৌড়াতে দৌড়াতে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আর হঠাৎ বুঝলাম আমরা সেই পুকুরের সামনেই দাঁড়িয়ে। জলের উপর চাঁদের আলো পড়েছে। পুরো জল কালো দেখাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ের জিনিসটা ছিল অন্য। জলের উপর অনেকগুলো মুখ ভাসছে, মানুষের মুখ। তারা ধীরে ধীরে চোখ খুলছে। নীল পিছিয়ে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল, কারণ জলের ভিতর থেকে একটা হাত উঠে ওর পা ধরে ফেলেছে। নীলচন চিৎকার করে উঠল, বাঁচাও! আমি ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু জলের ভিতর থেকে আরো হাত বেরিয়ে এল, ডজন খানেক হাত। সেগুলো নীলকে টেনে নিচে নিয়ে যেতে লাগলো। হৃৎপিক পাগলের মতো ওর হাত ধরেছিল। কিন্তু হঠাৎ জলের ভিতর থেকে সেই ছোট্ট মেয়েটা উঠে এল, নিয়তি। তার মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, এখন তোমরাও থাকবে। তারপর এক টানে নীলকে জলের নিচে টেনে নিয়ে গেল। জল আবার শান্ত, যেন কিছুই হয়নি। সৌম্য কাঁদতে কাঁদতে বলল, আমরা মরব। ঠিক তখনই পিছন থেকে বৃদ্ধের গলা এল, মন্দিরে যাও, ওখানেই একমাত্র নিরাপদ জায়গা। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছনে তখন বাচ্চাদের হাসির শব্দ আর জলের ছপছপ আওয়াজ। মনে হচ্ছিল কেউ ভেজা পা নিয়ে আমাদের পিছনে দৌড়াচ্ছে। আমরা মন্দিরে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ভিতরে অন্ধকার, শুধু একটা প্রদীপ জ্বলছে। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, ওরা ভিতরে আসতে পারে না। ঋত্বিক চিৎকার করে উঠল, এগুলো কি জিনিস? বৃদ্ধ ধীরে বলল, অভিশাপ। তারপর সে মন্দিরের এক কোণে রাখা পুরনো একটা বাক্স বের করল। বাক্স খুলতেই একটা পুরনো ডায়েরি দেখা গেল। বৃদ্ধ বলল, এই গ্রামকে বাঁচানোর জন্য একটাই উপায় ছিল, কিন্তু কেউ সাহস করেনি। আমি কাঁপা গলায় বললাম, কি উপায়? বৃদ্ধ উত্তর দিল, যে অন্যায় করেছে তাকে জলে ফিরতে হবে। হঠাৎ ঋত্বিক চুপ হয়ে গেল। ও ডায়েরিটার দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে বলল, এই ডায়েরিতে আমার দাদুর নাম কেন? আমরা সবাই থেমে গেলাম। বৃদ্ধের মুখ সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তাহলে তুমি? ঋত্বিক ডায়েরির পাতা উল্টাতে লাগল, আর তারপর ওর হাত কাঁপতে শুরু করল। কারণ সেখানে লেখা ছিল, নিয়তিকে জলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের প্রধান অমরেশ চৌধুরী, ঋত্বিকের দাদু। ঘরের ভিতর হঠাৎ
ঠান্ডা হয়ে গেল। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ঋত্বিক। আমরা জমে গেলাম, কারণ গলাটা একটা ছোট মেয়ের। ঋত্বিক ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করল। আমি ওর হাত ধরলাম। কোথায় যাচ্ছিস? ও ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। বাইরে তখন নিয়তি দাঁড়িয়ে, চাঁদের আলোয় তার কালো চোখ ঝলছে। সে হাত বাড়িয়ে বলল, চলো। ঋত্বিক যেন সম্মোহিত হয়ে গিয়েছিল। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি আর সম্ম পিছনে দৌড়ালাম, কিন্তু ঠিক পুকুরের ধারে পৌঁছতেই নিয়তি ঋত্বিকের হাত ধরল, আর মুহূর্তের মধ্যে দুজনেই জলের ভিতরে মিলিয়ে গেল। পুরো পুকুর হঠাৎ লাল হয়ে উঠল। তারপর সব শান্ত, একদম শান্ত। বাতাস থেমে গেল, বাচ্চাদের হাসি থেমে গেল, আর ধীরে ধীরে কুয়াশা সরতে শুরু করল। বৃদ্ধ হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর খুব নিচু গলায় বলল, অভিশাপ শেষ হয়েছে। পরদিন সকাল আমি আর সৌম্য গ্রাম থেকে বেরিয়ে আসি। পুলিশকে সব বলেছিলাম, কিন্তু তারা কোনো গ্রাম খুঁজে পায়নি। সেই রাস্তা, সেই পুকুর, কিছুই না। যেন নিষিদ্ধপুর কোনোদিন ছিলেই না। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আমি ভেজা পায়ের শব্দ শুনতে পাই, টুপ টুপ টুপ। আর জানোলার বাইরে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট মেয়ে, ভিজে চুল, কালো চোখ, হাতে একটা পুতুল। সে শুধু হাসে আর ফিসফিস করে বলে, আবার খেলবে? গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ সামনে আরো অনেক ভয়ঙ্কর, রহস্যময় আর গায়ে কাটা দেওয়া গল্প নিয়ে আমি আবার ফিরে আসব। আর মনে রেখো, সব গল্প শুধু গল্প হয় না। কিছু গল্পর পিছনে লুকিয়ে থাকে এমন সত্যি যেগুলো জানা না থাকাই ভালো।